কর্মসূত্রে বিহারের হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় দুজন ভদ্রলোকের ঘটনাচক্রে অনেকটা দেরি হয়ে যায় এবং ওনাদের খুব খিদে পায়। সেই জন্য ওনারা কিছুটা হেঁটে দেখতে পান একটা সাধারণ ভাতের হোটেল এবং সেখানেই তারা খেতে ঢোকেন। সেখানে খেতে ঢুকে ওনাদের যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই চ্যানেলে আপনাদেরকে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। কারণ বিপদ কখনোই বলে আসে না। আপনারা অনেকেই আমাদের চ্যানেলে অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। যদি পসিবল হয় ঘটনার সাথে সেই ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা যদি ভিডিও থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন, খুবই ভালো হয়। তো আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেটা আমাকে হুগলি থেকে পৃথা লিখে পাঠিয়েছে। পৃথা যে ঘটনাটা লিখেছে এই ঘটনাটা ওর বাবার সাথে ঘটেছিল। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদের বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। পৃথার বাবা যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানিতে ছিল কলকাতারই, কিন্তু পৃথার বাবা এবং ওর বাবার মতো আরও 4-5 জন এমপ্লয়ি যারা ছিলেন তাদেরকে কী করতো ওই কোম্পানি বিভিন্ন জায়গায় পাঠাতো কাজের জন্য, এবং সেখানে কাজ করার পরে তাদেরকে আবার সেখান থেকে নিয়ে আসা হতো। মানে ওর বাবা কলকাতায় হয়তো মাসে যে মানে যতগুলো দিন রয়েছে তার বেশিরভাগ দিন উনি কলকাতাতেই থাকতেন, কিন্তু মাঝে মধ্যে ওই মাসের 7 থেকে 8 দিন মতো ওনাকে অন্য লোকেশানে গিয়ে, সেটা পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করতে হতো। সেটা কোম্পানি পাঠাতো, আবার সেখানে কাজ কমপ্লিট হয়ে গেলে 7-8 দিন 9 দিন এরকমই ম্যাক্সিমাম থাকতে হতো, তার বেশি নয়। তারপরে আবার সেখান থেকে কোম্পানি নিজের পয়সায় তাকে আবার কলকাতায় নিয়ে আসতো। এইভাবেই ওর বাবার কিন্তু কাজটা ছিল। আর যখনকার এই ঘটনাটা, সেই সময় পৃথা কিন্তু মাত্র এই 10-11 বছর বয়স। তো ঘটনাটার সূত্রপাতটা কোথা থেকে হয় সেটা একটু প্রথমে বলি। এরকমভাবে যে ওর বাবাকে মাসে 6 দিন, কখনো 7 দিন, মাসে এরকম করে বাইরে কাজ করতে হতো। এইবারে যখন এই ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে বিহারের সমস্তিপুর বলে যে জায়গাটি রয়েছে সেইখানের একটা ফ্যাক্টরিতে ওর বাবাকে এবং ওর বাবার সাথে আরেকজন এমপ্লয়িকে, দুজনেই বাঙালি, তো এনাদেরকে পাঠায় বিহারে, যে সেখানে একটা কাজ আছে, সেই কাজটা করতে হবে। এবারে অন্যান্য সময় কলকাতা থেকে মোটামুটি 4-5 জন করে যায়, কিন্তু এই বিহারের সমস্তিপুরে যে কাজটা পড়ে সেই কাজটা কিন্তু খুব বড় কাজ ছিল না। তো সেই জন্য এই পৃথা, বাবাকে আর একজন এমপ্লয়ি, দুজনকে পাঠানো হয়। এবার ওনারা নির্দিষ্ট দিনে ট্রেনে টিকিট কেটে উঠে পড়েছেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি, যেটা পৃথা লিখেছে সেভাবেই আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। এই যে ওর বাবাকে বা যাদেরকে আর কি কোম্পানি থেকে পাঠাতো, তাদের যাওয়া আসা, সেখানে থাকা খাওয়া সমস্তটাই কিন্তু কোম্পানি থেকেই ব্যবস্থা করে দিত। আর বাকি যেটুকু যা ব্যবস্থাপনা করার থাকতো সেটা ওর বাবারা যেখানে যেতেন সেইখানকার কোম্পানি থেকে ব্যবস্থাটা করে দিত। এবারে ওনার কোনো অসুবিধে মানে এই ঘটনাটার আগে অবধি উনি যে বাইরে বাইরে কাজ করতেন, প্রত্যেক মাসেই প্রায় যেতে হতো, তো কোনোদিনও সেরকম কোনো অসুবিধে ওনারা পড়েননি। কিন্তু এইবারে ওনারা যে সমস্তিপুরে যান, তো ট্রেন থেকে নেমে কথা ছিল যে ওই যে কোম্পানিতে ওনারা কাজের জন্য যাচ্ছে তাদের গাড়ি আসবে। তো ওনারা ট্রেন থেকে নেমে গেছেন। পৃথার বাবা, আমি ওনাকে এখানে
কাকু বলেই সম্বোধন করছি। তো সেই কাকু এবং কাকুর সাথে যে আরেকজন যিনি ছিলেন কালিগ, তো সেই কাকু আর ওই কালিগ দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। এবার আসবে নিতে, এবার মোটামুটি টাইম তো জানানোই আছে। তো ওর অফিসে ফোন করেছে ওর বাবা যে আসছে না, তো ওই কাকু ফোন করেছেন, তো বলছে যে ওরা বলেছে ওদের গাড়ি বেরিয়ে গেছে, আপনারা একটু ওয়েট করুন, চলে আসবে। তো মোটামুটি ওইখানে প্রায় 1.5 ঘন্টা, ওই সমস্তিপুরের যেখানে আর কি ওনারা নেমেছিল, 1.5 ঘন্টা ওখানে বসে থাকতে হয়। 1.5 ঘন্টা পরে সেই কোম্পানির গাড়ি আসে এবং গাড়ি এসে ওই পৃথার বাবাকে এবং আরেকজন যে কালিগ ছিল তাকে নিয়ে চলে যায়। এবারে যেখান দিয়ে মানে যেখানে লোকেশনটা ছিল ওই ফ্যাক্টরিটার, সেটা অনেক ভিতরে, মানে অনেকটাই ভিতরে। এবারে ওরা যাচ্ছে যাচ্ছে, তো যেতে যেতে প্রায় মানে মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো, আর সেদিনকে খুব ট্রাফিকও ছিল, তো 2 ঘন্টা মতো পরে ওরা পৌঁছয়। তো গিয়ে সেদিন তো আর বেশি কাজকর্ম হয়নি। এবার ওনারা ফ্যাক্টরির মধ্যে গিয়ে, মানে যে কাজটার জন্য আর কি ওনারা যেতেন, এবার আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যেটা পৃথা বলেছে যে ওর বাবা বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরিতে যে বড় বড় মেশিনারিজগুলো থাকে, সেই মেশিনারিদের মধ্যে যদি কোথাও কোনো ফল্ট হয়, সেই ফল্টগুলোকে ঠিক করার জন্য কিন্তু ওর বাবা যেতেন। মানে উনি অ্যাকচুয়ালি ওই মেশিনগুলোকে ঠিক করতেন, বা কোনো সময় অনেক মেশিন ম্যালফাংশন করে, তো সেটাকে কী করে ঠিক করা হবে, বা মেশিনটা ঠিকমতো চলছে কি না সেটাকে পর্যবেক্ষণ করা, এই সমস্ত কাজ উনি করতেন। তো সেখানে যেহেতু বেশি মেশিনারিজ ছিল না, তো ওই জন্য ওর বাবাকে আর একজন এমপ্লয়িকে পাঠানো হয়েছিল, এবং কাজ কতটা আছে সেটাও উনি কিন্তু আগে থেকে জানতেন। বাট ঘটনাটা ঘটলো উনি যখন ওই ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছলেন, গিয়ে দেখছে যে যে পরিমাণ কাজের কথা লেখা রয়েছে, বা যে পরিমাণ কাজের কথা জেনে উনি এখানে এসছেন, তার থেকে অনেক বেশি কাজ কিন্তু এখানে রয়েছে। তো উনি মোটামুটি সব কিছু দেখলেন ঠেকলেন, তো সেদিন আর বেশি কাজ হয়নি। এবারে ব্যাপারটা ছিল যে ওনাদের যে থাকার জন্য যে জায়গাটা করা হয়েছিল, সেটাও কিন্তু অনেকটা দূরে ছিল। মানে ওই ফ্যাক্টরির আশেপাশে যে থাকার জায়গাগুলো ছিল, সেগুলো আর কি খুব একটা ভালো ছিল না, ফেসিলিটিস কিছুই নেই। তো সেই জন্য এই পৃথার বাবা আর আরেকজন যে কালিগ যিনি ছিলেন, তো তারা বলে যে আমরা এখানে থাকবো না, আমাদেরকে একটা মানে একদমই মানে ফাঁকা ফাঁকা জায়গাটা, কিছুই নেই আশপাশে। তো বলছে যে আমাদের কাজের পর আমরা কি করব, যদি একটু চা খেতেও হয় তাহলেও আমাদেরকে, আমি কোথাও যেতে পারবো না, কারণ দূর দূরান্ত অব্দি কিছু নেই, পুরো ফাঁকা জমি। তো সেই জন্য ওরা বললো যে ঠিক আছে, আপনারা আপনাদেরকে সিটি এলাকা একটা ঘর প্রোভাইড করছি, তো আপনারা একটা কাজ করবেন, আমাদের গাড়ি প্রত্যেক দিন আপনাদেরকে ওইখান থেকে নিয়ে আসবে হোটেল থেকে, আবার মানে হোটেল থেকে আর কি এই ফ্যাক্টরিতে নিয়ে আসবে, আবার ফ্যাক্টরিতে ওদের কাজ হয়ে গেলে গাড়ি আবার দিয়ে আসবে, এই রকম। তো ওটা ওখানে একটা প্রথম মানে শখ হলো, মানে এর আগে যত যত জায়গায় কাজে গেছে সেটা কিন্তু মোটামুটি কাছাকাছিই থাকতো ওরা, কিন্তু এখানে কাজে এসে পৃথার বাবা যেটা দেখলেন যে যেখানে কাজ করবে সেখান থেকে ওরা যেখানে ঘর ঠিক করছে সেটা অনেক দূরে। কিন্তু মানে ওই লোকালিটিটা যেহেতু পছন্দ নয়, তো ভাবলো যে ঠিক আছে, গাড়ি যখন দিচ্ছে এই কোনো অসুবিধে নেই। তো কি হলো, মানে ওইভাবে কাজকর্ম শুরু হয়ে গেল। ওদেরকে একটা অনেক দূরে একটা হোটেলে, ঠিক হোটেলও আর কি বলা যায় না, ওই একটা গেস্ট হাউস টাইপের একটা জায়গা ঠিক করে দিল, কিন্তু জায়গাটা আর কি ভালো, পজিশনটা ভালো, বেশ একটা মানে সিটি এলাকা যেখানে জনবসতি আছে, একটা বাজার বসে, মানে বিহারের মধ্যেই জায়গাটা, সমস্তিপুরেরই কিছুটা কাছে। তো সেখানে মোটামুটি ওরা থাকতো আর ওরকম গিয়ে গিয়ে কাজ করতো। তো এভাবে মোটামুটি ওনারা এসছিলেন 5-6 দিনের জন্যই, কিন্তু যে পরিমাণ কাজ ছিল তাতে বোঝা গেল যে দুজনে যেহেতু এসছে, ফলে 10 থেকে 12 দিন তো লাগবেই লাগবে। তো প্রত্যেক দিনই ওর বাবা আর ওই ভদ্রলোক ওনাদেরকে ওই ফ্যাক্টরি থেকে গাড়ি আসতো, ওনারা ওই গেস্ট হাউস থেকে বেরোতো, বেরিয়ে সারাদিন কাজকর্ম করে তারপরে আবার ওদেরকে গাড়ি করে পৌঁছে দিত। আচ্ছা, এইবারে ঘটনাটা যেটা ঘটে, যে যে গাড়িটা করে আসতো সেই গাড়িটা না, মানে যে আর কি গাড়িটা চালাতো যে ছেলেটা, সেই ছেলেটা প্রচণ্ড কথা বলতো, মানে এত কথা বলতো, মানে মাঝে মধ্যে সারাদিন কাজের পর না, মানে দুজনেরই আর কি ওই পৃথার বাবা এবং অন্য যিনি ছিলেন প্রত্যেকেরই মানে দুজনেরই মাথা ধরে যেত, এত ছেলেটা কথা বলতো। তো একদিন কি হলো, ওনারা যখন ফিরছিল, তো সেদিনকে প্রচণ্ড কাজের চাপ গেছে, তো কথা বলছে, কথা বলতে বলতে মানে গাড়ি করে আর কি আসছে, এবং যে গাড়ি করে আসতো সেটা কিন্তু পুরোটাই হাইওয়ের উপর দিয়ে। আমি বললাম যে একদম ভিতরে ছিল ওদের যে ফ্যাক্টরিটা, আর ফিরছে হচ্ছে ওরকম হাইওয়ের উপর দিয়ে। এইবারে সেদিনকে ওদের না মানে এত কাজ ছিল ওনাদের, যে ওনারা দুপুরে ঠিকমতো লাঞ্চও করতে পারেনি, মানে লাঞ্চ করারও ঠিকমতো টাইম পায়নি, কোনো রকম একটু খেয়ে চলে এসেছিল। কারণ মেশিনের কাজ, মেশিন যতক্ষণ না ঠিকঠাক মতো ফাংশন
করবে ততক্ষণ অবধি কাজও আটকে থাকবে, তো সেই জন্য ওনাদের সেদিন ঠিকমতো খাওয়া হয়নি। এবারে ফিরছে দুজনে মিলে, ফিরতে ফিরতে ওই ছেলেটা যে গাড়ি চালাচ্ছে সেই গাড়িটাও খুব পুরনো একটা গাড়ি। তো সেই গাড়িটা হঠাৎ করেই মানে বন্ধ হয়ে যায়, হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এবার যে জায়গাটার কথা আমি বলছি, আর সময়টা ছিল কিন্তু ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা। আর সেই মানে এটা অনেক বছর আগেকার ঘটনা, প্রায় 12-13 বছর আগেকার ঘটনা। তো খুব ঠান্ডা চারিদিকে, ডিসেম্বর মাস, তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে। আর ওই হাইওয়ের যে ওই যে পোর্শনটা ছিল, তো সেখানটায় না মানে খুব যে বিশাল আলো আছে তা নয়, মোটামুটি অন্ধকার। আর দূরে দূরে একটা করে হয়তো দোকান পাশা রয়েছে, তারই একটু টিমটিমে আলো। এবার তো ওই ছেলেটা তো কিছু বুঝতে পারছে না কি করবে। তো ও যতটুকু জানতো গাড়ির বিষয়ে ও ঠিক করার চেষ্টা করলো, কিন্তু দেখছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এবার ওইখানে ওরকম একটা পজিশনে, মানে তখন হাফ রাস্তা মতো এসছে, আরও হাফ রাস্তা বাকি। আর ওই ফ্যাক্টরি থেকে ওদের ওই যে জায়গাটা রয়েছে সেখানে প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট মতো লাগতো। তো মোটামুটি ভাবছে যে এখনও অনেকটা পথ। তো তখন ওই ছেলেটা তো কিছুই জানে না, আমি বললাম সেটা প্রচণ্ড বকবক করতো। তো ও কাজের কথা না বলে মানে গল্প করছে যে এখানে যদি আপনাদেরকে 2-3 ঘন্টা থাকতে হয় তাহলে আমি বরং চলে যাচ্ছি, আমি একটা গাড়ি পাঠিয়ে দেবো আপনাদের। তো তখন এই পৃথার বাবা যিনি কাকু, তো তিনি ভাবছেন যে আবার কি, হাইওয়ের মাঝখানে আমরা দাঁড়িয়ে থাকবো কেন, এভাবে এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায় না, আবার কখন গাড়ি পাঠাবে। তো তখন ওই কাকু এবং ওনার যে আরেকজন যে ওনার কালিগ ছিল, তো তারা দুজনে মিলে ঠিক করলো যে ওখান থেকে মানে কোনো লোকাল ট্রান্সপোর্টেশন আছে কিনা খোঁজ করা। তো ভাবলো যে, তখন ওই ছেলেটাকে বললো যে ঠিক আছে তুমি গাড়িটাকে এখানে রেখে যাও, কি তুমি মেকানিক নিয়ে আসো দূর থেকে, তুমি যা করার করো, আমরা এই আর তো মোটামুটি তখন 1/2 ঘন্টা 40 মিনিটের পথ বাকি। তো বলছে আমরা ঠিক চলে যাব। তো তখন ওই ছেলেটা যেটুকু যা জানতো বললো যে এখান দিয়েই কোনো গাড়ি ফাড়ি গেলে আপনারা লিফট চাইবেন বা বলবেন যে আমাদেরকে একটু পৌঁছে দিন, আমরা অমুক কোম্পানির, আপনি আই কার্ড দেখালে আপনাদেরকে হয়তো দেবে। তো ভালো কথা বলেছে। আর মানে সত্যি কথা বলতে ওই ছেলেটার থেকে কিন্তু সেরকম করে ওনার কোনো হেল্প পাইনি। তো তখন ওই কালিকার এই পৃথার বাবাকে বললো যে চলো আমরাই একটু খোঁজ খবর করি। তো যেই জায়গাটা ওই ঘটনাটা ঘটে, গাড়িটা খারাপ হয়ে যায়, সেখানে কিন্তু আশেপাশে মানে সেরকম কিছু দোকান পাশা ছিল না। একটা ছোট্ট চায়ের দোকান ছিল। তো সেই কিছুটা হেঁটে গিয়ে ওই চায়ের দোকানে গেছে। তো গিয়ে যখন জিজ্ঞেস করেছে, তো তখন বলছে যে আপনারা এখান থেকে তো কিছু পাবেন না, আরেকটু এগিয়ে যান, মোটামুটি আরও 1.5-2 কিলোমিটার মতো এগিয়ে যান, ওখানে একটা মোটামুটি একটা জাংশন মতো জায়গা রয়েছে। বলছে কিছু দূর পরে গিয়ে একটা রেল গেট রয়েছে, বলছে ওখানে মোটামুটি প্যাসেঞ্জার তো থাকে, তো সেখান থেকে ট্রেকার ছাড়ে। বলছে যে আপনার ট্রেকারটা পাবেন। বলছে যে এখান দিয়ে আপনারা ট্রেকার পাবেন না, আর যদি পানও সেটা কিন্তু পুরো ভর্তি রিজার্ভ থাকবে, আপনাদের কিন্তু মানে আপনারা পাবেন না আর কি। তো তখন ওর বাবা আর ওই কালিগ, পৃথার বাবা আর সেই কালিগ তো একটু চা খেলো, আর ওখান দিয়ে হাঁটা শুরু করলো। বললো যে ঠিক আছে 1.5 কিলোমিটার যখন হাঁটতে হবে তাহলে হেঁটে নিই। 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটলে একটা রেলগেটের জাংশন পড়বে, ওইখানে নাকি ট্রেকার থাকে। তো মোটামুটি হাঁটছে দুজনে। তখন প্রায় 7:45 মতো বাজে রাতে, খুব বেশি রাত তা কিন্তু নয়। এবার বুঝতেই পারছেন যে সারাদিনে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। আর বেশিরভাগ সময় যেটা পৃথা লিখেছে যে এই কাজগুলো দাঁড়িয়ে থেকেই করতে হয়। সারাদিনে এত কাজ কর্ম, তারপরে দাঁড়িয়ে থেকে এতক্ষণ ধরে কাজ করা, তো প্রচণ্ড দুজনেরই খিদে পেয়ে যায়, খুব স্বাভাবিক এটা। তো দুজনের প্রচণ্ড খিদে পেয়েছে। তো ভাবছে যে অন্যান্য দিন কি করে, ওদের যেখানটায় আর কি ওরা থাকে, যে গেস্ট হাউসটা, তার নিচেই একটা ওরকম খাওয়ার দোকান আছে। তো সেখান থেকেই মোটামুটি ওরা খাওয়া দাওয়াটা করে। আর ওই যে আমি বললাম প্রথমেই যে খাওয়া দাওয়ার সমস্তটাই কিন্তু যখন ওর বাবা বাইরে কাজে যান পুরোটাই কোম্পানি বিয়ার করে। তো ভাবছে যে এত খিদে পেয়েছে, তার মধ্যে প্রায় 1.5-2 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো তখন ওনারা দুজনে ঠিক করলেন যে রাস্তার পাশে তো আমরা জানি যে হাইওয়ের দুপাশে মানে প্রচুর প্রচুর খাবার দোকান থাকে, এটা খুবই একটা চেনা ছবি, একটা চেনা ব্যাপার। তো ওরা ভাবছে যে ঠিক আছে, মানে অন্যান্য দিনও যখন গাড়ি করে যায় তখন মোটামুটি একটু আধটু তো খেয়াল করেই যে কটা দিনে। তো বলছে যে আমরা একটু যাই, খাওয়া দাওয়াটা করবো, যদি এরকম একটা দোকান পাই খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, হাঁটা যাচ্ছে না, আর প্রচণ্ড ক্লান্ত। এবারে ওনারা হাঁটছে হাঁটছে, তো একটা দুটো যে দোকান ছিল, একটা দোকান হচ্ছে একদম রাস্তার উল্টো, মানে ওরা যে রাস্তা দিয়ে হাঁটছে ঠিক তার উল্টো দিকে, মানে ওই চওড়া চওড়া হাইওয়েটাকে ক্রস করে ওনাদেরকে উল্টো ফুটে যেতে হবে, যেটা মানে কোয়াইট ডিফিকাল্ট, কারণ বললাম যেহেতু ওই জায়গাটাতে ঠিকমতো আলোও নেই,
আর হাইওয়ে বুঝতেই পারছেন, প্রচুর প্রচুর মানে লরি বাস এসব পাস করছে, ফলে মানে এত গাড়ি টপকে উল্টো ফুটে গিয়ে খেতে যাওয়া এটা রিস্কি ব্যাপার। তো তখন ওরা ভাবলো যে ঠিক আছে, এই ফুটেও নিশ্চয়ই কোনো দোকান পাশার থাকবে। তো ওনারা হাঁটছে হাঁটছে, তো দেখছে যে একটা দোকান ওখানে ছিল, সেই দোকানটা হচ্ছে এমনি ওই লুচি পুরি এই সমস্ত বিক্রি করে। তো সেই দোকানটা যেহেতু শীতকাল ছিল আর মোটামুটি ওই 7:45-8টা বাজে, তো ওই দেখছে দোকানটা একদম বন্ধ করছে। তো জিজ্ঞেস করলো, বলছে না আমাদের তো সব শেষ হয়ে গেছে, শীতকালে আমরা 6টা অবধি খোলা রাখি, তারপরে আমাদের দোকান টোকান পরিষ্কার করা, তারপরে যেটুকু যা কাস্টমার থাকে, আমাদের খাবারও শেষ হয়ে গেছে, তাই আমরা বন্ধ করে দিচ্ছি। তো তখন বললো আচ্ছা ঠিক আছে। তো কিছু করার নেই, দুজনে আবার হাঁটতে থাকে। এর কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে হঠাৎ করেই মানে যে দিক থেকে আর কোনারা হাঁটছিলেন সেদিকেই একটা দোকান দেখতে পায়, এবং ওই যে দোকানটা ছিল সেই দোকানটার উপরে মানে ভাতের হোটেল কথাটা লেখা ছিল, বাংলাতেও লেখা ছিল আবার হিন্দিতেও লেখা ছিল, একদম পরিষ্কার করে ভাতের হোটেল। আর দোকানটার কথা যেটা পৃথা ইমেলে লিখেছে, যে সে দোকানটা হচ্ছে একদম একটা ছোট্ট দোকান, ভীষণ একদম ছোট একটা দোকান, বেড়া বেড়া আর উপরে হচ্ছে টালির চাল, একদমই ছোট্ট, একদম রাস্তা থেকে একটু মানে জাস্ট ভিতরে, কিন্তু হাইওয়ের ভিতর মানে একদম ওপর দিয়ে হাঁটলে কিন্তু দেখা যাচ্ছে। তো ওখানটায় গেছে, এবার ওই ভাতের হোটেল বাংলায় কথাটা যেটা দেখেছে লেখা, সেটা দেখে না ওনারা দুজনেই বেশ বেশ আনন্দ পায় যে এখানে মানে বাঙালি খাবার খেতে পারবে। ভেবেছে যে ওখানে সমস্ত ধরনের বাঙালি খাবার নিশ্চয়ই পাওয়া যায়, নাহলে বাংলায় লেখা আছে কেন। তো ভেবেছে হয়তো কোনো বাঙালি লোকই চালায়। তো ওনারা দেখে ঢুকেছে। এবার ঢুকে দেখছে যে ভিতরে একটা টিমটিমে আলো জ্বলছে, আর ঢোকার বলতে অ্যাকচুয়ালি মানে ওরকম করে ক্লোজড কোনো দোকান এটা নয়, মানে একদমই ওপেন স্পেসের মধ্যে থাকলে জাস্ট দুটো আর কি দেয়াল মতো করা, সামনে কোনো দরজা টরজা সেরকম কিছুই নেই। তো দেখছে যে ভিতরে মানে একদম সামনের দিকে যেখানে আর কি উনুন ঠুনুন রয়েছে, রান্না হয়েছে সেটা বোঝা যাচ্ছে, একটা টিমটিমে হলুদ রঙের বাল্ব জ্বলছে, আর ভিতরে দুটো বেঞ্চ পাতা, হুম, মাত্র দুটো বেঞ্চ পাতা, এবং সেখানেও ওরকম একটা আলো জ্বলছে টিমটিমে। ভিতরে কেউ কিছু নেই, ঠিক 2-3টে আর কি ডেচকি খাবার ঢাকা রয়েছে, ছোট ছোট ডেচকি, এমন নয় যে বিশাল বড়। তো তখন ওনারা ভাবছেন যে কি ব্যাপার, দোকানে কেউ নেই, দোকানটা খোলা রয়েছে, আলো জ্বলছে, কিন্তু কেউ নেই কেন? আর একদমই বুঝতে পারছি যে খুব বিশাল খাওয়া দাওয়া, মানে একটা হোটেলে ঢুকলেই যেমন এ ধরনের ধাবায় ঢুকলে একটা আমরা প্রথমেই খাবারের একটা তীব্র গন্ধ অনুভব করি, সেরকম কিন্তু কিছু নেই, একটা অদ্ভুত টাইপের পরিবেশ, মানে ভিতরটায় না মানে মনে হচ্ছে যেন একদম কুয়াশা পড়লে যেরকম হয় সেরকম টাইপের। যদিও সেই সময়টা ঠান্ডার সময়, সামনে যেহেতু খোলা দোকান, ফলে ভিতরে কুয়াশা আসার সম্ভাবনাটা অবশ্যই থাকে, সেটা থাকে না তা নয়। তো ওখানে উনি মানে অনেকক্ষণ যখন দেখছে, তো তখন হিন্দিতেই পৃথার বাবা এবং ওনার সাথে যিনি ছিলেন, তো তারা ডাকাডাকি করছে যে কেউ আছেন দোকানে বা এরকম বলছে ঠলছে। তো তখন দেখছে যে কোথাও থেকে কোনো সাড়া নাড়া নেই, মানে কেউই নেই দোকানটায়। তো ওনার তো মনটা একটু খারাপ হয়ে গেল, যে এত খিদে পেয়েছে, তার মধ্যে বাংলায় লেখা ছিল, ভেবেছে একটু বাঙালি খাবার দাবার খেতে পারবে। তো তখন ওনারা বেরিয়ে আসছে, মনটা খারাপ হয়ে গেল। তো যেই মুহূর্তে ওরা বেরিয়ে আসছে, ঠিক সেই সময় পিছন থেকে ওনাদেরকে একজন ডেকেছে, একটা বয়স্ক লোকের গলা। তো তিনি বলছেন যে আরে আমি একটু অন্যদিকে গেছিলাম, আপনারা চলে যাচ্ছেন কেন, এরকম করে বলেছে, যে আপনারা কি খাবেন বলুন, এরকম করে বলছে। তো তখন ওরা মানে বেশ ভালো লেগেছে যে তাহলে দোকানে কেউ আছে। তো ওনারা টার্ন করেছে, তো টার্ন করে দেখছে যে একটি প্রৌঢ় লোক। তো মানে এত ঠান্ডা সেই সময়, মানে ওখানে বিহারে এমনি একটু বেশি ঠান্ডা পড়ে, আর তার মধ্যে ওরকম রাতের বেলা, তো সেখানে দেখছে যে একটা ওরকম প্রৌঢ় লোক, সে একটা গেঞ্জি পরে রয়েছে, জাস্ট একটা এমনি একটু অর্ধ ময়লা একটা গেঞ্জি, আর তার ঘাড়ের কাছে একটা গামছা ঝোলানো, আর একটা মানে নিচের দিকে আর কি সে একটা খাটো করা ধুতি পরেছে, মানে ওরকম ধুতি গেঞ্জি আর একটা গামছা, এই হচ্ছে তার অ্যাটায়ার। এবারে তো দেখে ভেবেছে যে তাহলে ইনি মনে হয় কাজকর্ম করেন বা হোটেলটা চালায়। তো তখন পৃথার বাবা বলছে যে কি পাওয়া যাবে আপনার এখানে, ভাত ডাল সবজি পাওয়া যাবে? কারণ ওই যে বললাম যে নিচে একটা লুচি পুরি এইসবের মানে ওনারা খাচ্ছিল, তারপরে ভাতটা কদিন একটু অল্পই খাওয়া হচ্ছে, মানে খুবই অল্প। তো এতদিন পর একটা বাংলায় লেখা একটা এরকম দোকান দেখে ওনার না খুব ভালো লেগেছিল। তো ভেবেছে যে বাঙালি খাবার দাবার খাওয়া যাবে। তো তখন বলছে যে ভাত আছে, বলছে যে ভাত আছে, ডাল আছে, আর মাংস আছে।
তো তখন তো ওই লোকটা বলছে যে আর কোনো সবজি টবজি কিছু নেই। তো তখন লোকটা না মানে বললো যে একটু দাঁড়ান, বলে ওই একদম সামনে যেখানটা রান্না বান্না হয়, বললাম যে কিছু ডেচকি ঢাকা ছিল, তো সব কিছু খুঁজে ঠুজে ঠুংঠাং আর কি থালা ঠালার সরানোর আওয়াজ পাচ্ছে। তো এসে বলছে যে একটু শুধু পাঁপড় ভাজা হবে, বলছে শুধু পাঁপড় ভাজা হবে, ডাল হবে, আর বলছে মাংস বেশ অনেকটা আছে। তো তখন মানে ওদের না একটুখানি অড লাগছে যে ভাত ডাল পাঁপড় ভাজা আর একটু মাংস, আর কিছু নেই, কোনো সবজি সবজি নেই। তো পৃথার বাবারা ভাবলো যে থাক, এই যখন খেতে হবে তাহলে বাড়ির সামনে যেখানে খাবার সেখানে খেলেই হয়, কিন্তু আবার খিদেও প্রচণ্ড পেয়েছে। আর এই পৃথার বাবার সাথে যিনি ভদ্রলোক ছিলেন, তো তিনি তখন বলছে যে চলো খেয়েই নি, এখনো এতটা হাঁটতে হবে, এখনো তো মোটামুটি মিনিট 15 তো হাঁটতেই হবে। তখন বলছে যা আছে খেয়ে নি। এবার অ্যাকচুয়ালি ওরা ভাবছিল, মানে পৃথার বাবা যেটা সেই সময় নাকি ভাবছিল যে একটা বয়স্ক মানুষ, তার মধ্যে কেউ ছিল না, কোনো কাস্টমার নেই, আর যেটুকু যেটুকু আর কি বোঝাই যাচ্ছে যে খাবার খুব বেশি পরিমাণে নেই, তো এই ঠান্ডার মধ্যে ভাবছে আবার ঠান্ডা খাবার কি খাবো। তাই হোক, তবে ভাবলো যে ঠিক আছে যা আছে তাই খেয়ে নি। তো তখন ওইখানে ওরা বললো যে ঠিক আছে যা আছে সেটাই দিয়ে দিন। তো বলছে না মাংস অনেকটা আছে, ভাতও অনেকটা আছে, ডালটা একটু কম পড়বে। বলছে ঠিক আছে যা হোক দিয়ে দিন। তো বলছে কত টাকা নেবে। তো তখন বলছে টাকা আর কি নেব, আমার তো যা কেনা বেচা হয়েই গেছে, আমার তো এখন দোকান বন্ধের সময়, আমি আর আমার ছেলে থাকি, তো আমাদের জন্য একটু খাবার বেশি। তো বলছে তখন সেই সময় মানে আজ থেকে আমি এটা প্রায় 12-13 বছর আগেকার ঘটনা বলছি। তো বলছে যে 30 টাকা করে দেবেন, 25-30 টাকা এরকম করে বলছে যে 25-30 টাকা দেবেন। তো ওরা ভেবেছে মনে হয় পার হেড কথাটা বলেছে যে 25-30 টাকা, তো ওরা আর কিছু কথা টথা বাড়ায়নি, তো বসে পড়েছে খেতে। এবারে যখন ওই বেঞ্চে বসেছে, তো ওই লাইটটা যে, আচ্ছা লাইটের একটা ব্যাপারও বলেছে, সেটা একটু আমি আপনাদেরকে বলিনি। লাইটের ব্যাপারটাও কিন্তু বেশ অদ্ভুত। সেটা হচ্ছে যে ওপরে মানে আমি বললাম যে টালির চাল ছিল, এবার টালির চালের নিচে হচ্ছে কিছু বাঁশের কনস্ট্রাকশন করা ছিল ছাদে। আর একটা আমি যে বললাম ওই ডুম জ্বলছিল, সেই ডুমটা কিন্তু একটা তার এসছে এবং তারের সাথে একটা হোল্ডারের সাথে ওই বাল্বটা আটকানো। এবার যে যখন যেখানটা খেতে বসার ওখানে ওরা কি করে, মানে ওই বয়স্ক লোকটা, ওরা যে বেঞ্চটায় বসলো তার উপরের যে আর কি বাঁশের যে জায়গাটা রয়েছে, কনস্ট্রাকশনটা রয়েছে, ওই তারটাকে খুলে, যেটা আর কি বাল্ব রয়েছে সেই তারটাকে খুলে ঠিক ওটার সামনের একটা বাঁশের সাথে ফিট করে দিল, মানে যাতে আলোটা ওখানে এসে পড়ে। তো এইটা দেখে তো খুব অবাক লাগলো যে প্রপার একটা আলোও নেই, আবার যে যেখানে খেতে বসবে আলোটাকে আবার সেদিকে দিয়ে দিচ্ছে। তো কিছু বলেনি। তো তারপরে দেখছে যে দুটো শালপাতা দিল। আর তখন দূর থেকে মানে ওই লোকটি একটা ডাক দিল একজন কাউকে, মানে কাউকে একটাকে ডাকলো। তো যাকে ডাকলো তাকে কিন্তু আশেপাশে সে কোথাও নেই, মানে ওরা যতক্ষণ কথা বলছিল আশপাশে কিন্তু ওরা কোনো কাউকে দেখেনি। যাই হোক, তো ডাক দেওয়ার সাথে সাথে একটা বাচ্চা ছেলে চলে এলো। বাচ্চা ছেলে বলতে খুব বাচ্চাও নয়, তার বয়স হচ্ছে এই 15-16 এরকম। তো ওরকমই 15-16 বছর বয়সের একটা ছেলে কোথা থেকে সে উদয় হলো, সে কোথায় এতক্ষণ ছিল সেটা কিন্তু কিছু জানা গেল না, কারণ পিছনের দিকে কোনো ঘরঠরও কিচ্ছু নেই, জাস্ট ওই দোকানটা। তো সে এসে প্রথমে একটুখানি নুন, তারপরে লেবু, তারপরে একটা ছোট্ট পেঁয়াজ হাফ হাফ করে কেটে দুজনকে দিয়ে গেল। তারপরে ভাত দিয়েছে। এবার ভাতটা যেটা দিয়েছে, আচ্ছা এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ওর মানে পৃথার বাবা এবং ওর তার যে কালিগ ছিল তারা যখন ঢুকছিল এবং কাউকে যখন ওরা অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরে খুঁজে পায়নি, ওরা কিন্তু এদিক ওদিক তাকাচ্ছিল যে কোথাও যদি কেউ থেকে থাকে। তো সেই সময় কিন্তু ওরা স্পষ্ট দেখে যে ওই যে দোকানটা ছিল সেখানে দুটো উনুন রয়েছে এবং দুটো উনুনই কিন্তু একদম বন্ধ, কোনো উনুনে কোনো জাল নেই। তো এবার ভাতটা যেটা দিয়েছে সেটা কিন্তু একদম গরম আগুন আগুন ভাত, পুরো ধোঁয়া উঠছে ভাত থেকে, মনে হচ্ছে যেন এইমাত্র কেউ ভাতটাকে উনুন থেকে বা জাস্ট বানালো, উনুন থেকে নামানো হলো বা বানানো হলো। তো এটা দেখে না মানে ভাতটা পেয়ে ওদের খুব খুশি হয়, মানে এত কিছু তখন আর মাথায় আসেনি, বাট তখন ওদের খুব ভালো লাগে যে এরকম ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, কারণ ওনারা এক্সপেক্ট করেছিল যে খাবারগুলো পুরোপুরি ঠান্ডা হবে, যেটা খুব স্বাভাবিক, হতেই পারতো, কিন্তু দেখছি পুরো গরম গরম ভাত দিয়েছে। আর এবার ডালটা নিয়ে ছেলেটা এলো। আচ্ছা এবার ছেলেটার একটু বিবরণ দিই। ছেলেটা হচ্ছে একদম মানে একটু কৃষ্ণবর্ণের, একদম রোগা, চুলগুলো একটু উস্কো খুস্কো, আর খুব চটপটে কাজ করতে পারে, মানে ভীষণ চটপট, মানে যা বলছে ফাটাফাট ফাটাফাট করে দিচ্ছে এইরকম। তো ছেলেটা এসে একটা ছোট্ট বাটিতে ডাল দিয়ে গেল এবং ওইখানে
ছোট বাটিতে ঠিক 2 হাতা হয়তো ডাল ছিল, কারণ লোকটা আগেও বলেছিল যে ডাল বেশি নেই, ওই 1 হাতা করে হয়তো দুজনের পাতে পড়বে। এবং মজার বিষয় হচ্ছে ডালটাও কিন্তু গরম ছিল, মানে কি করে গরম হচ্ছে সেটা ওনারা তখনও কিন্তু বুঝতে পারছে না, ভাবছে যে তাহলে হয়তো এই মানে ওনারা তখন মনে মনে এটাই চিন্তা করে যে ডাল ভাতটা হয়তো এনারা খাবেন বলে জাস্ট গরম করে নিয়েছিল, বা বললো যে দোকান বন্ধ করে দিচ্ছি। তো ওরা সেইভাবে খেতে শুরু করে, আর পাঁপড় ভাজা দিয়ে গেল একটা একটা। তো বলছে খুবই ভালো খেতে। তো তারপরে আরেকটু করে বলছে যে বাবু একটু ভাত নেবেন, একটু ভাত নেবেন, এই করে করে আবার একটু একটু ভাত দিয়ে গেল। তো বলছে এবার মাংস আসছে। তো মাংসটা আর কি ওরা মানে ওই বেঞ্চে বসে দেখতে পাচ্ছে যে ওই বয়স্ক লোকটি একটা কালো রঙের কড়াই, এবার কালো রঙের কড়াইয়ে কি করে মাংস এলো সেটা ওনারা কিন্তু কড়াইটা আগে দেখেনি। ওই ডেচকি যে দুটো ছিল সেই ডেচকিতে ভাত ছিল আর একটা ডাল ছিল। এবার এই কালো রঙের কড়াইটা থেকে পুরো লাল একটা মাংসের ঝোল দুটো বাটি করে, ওদের ওখানেই দুটো বাটি ছিল, সেই দুটো বাটি করে দিয়ে যায়। এবং মাংসের যে পরিমাণটা দেয় সেই পরিমাণটা কিন্তু একেবারে কম ছিল না, মানে একটা মানুষকে মানে পেট ভরে খাওয়ার জন্য যথেষ্ট। তো 2 বাটি মাংস দিই, এবং সেই মাংসটাও কিন্তু প্রচণ্ড গরম, মানে জাস্ট ফুটন্ত একেবারে মাংসের ঝোল যদি নামিয়ে বাটি করে সার্ভ করা হয় যেরকম হতে পারে ঠিক সেরকমই গরম। অদ্ভুত বিষয় হচ্ছে যে ওখানে উনুন ছাড়া ওখানে কোনো কিছু নেই, ইভেন ইলেকট্রিসিটির কিন্তু সেরকম মানে সুইচ বোর্ড থেকে শুরু করে কিছুই নেই, জাস্ট দুটো টেম্পোরারি ওরকম মানে তার তার থেকে হোল্ডার দিয়ে মানে বাল্বটাকে ঝোলানো হয়েছে, এই হচ্ছে তার ইলেকট্রিসিটি। এবং সেখানে মানে অন্য কিছু মাইক্রোওভেন তো দূরের কথা, সেখানে ইন্ডাকশান ওভেনেও গরম করার কোনো জায়গা নেই। আর উনুন যদি জ্বালানো হতো সেটা কিন্তু আগে থেকেই দেখা যেত। যাই হোক, তো ওদেরকে মাংসটা দিয়েছে, তো ওরা মাংসটা খাওয়া শুরু করেছে। আচ্ছা, এই যে এতক্ষণ ভাত ডাল পাঁপড় ভাজা ওরা খেয়েছিল সেই অবধি কিন্তু পুরো বিষয়টা মানে আশপাশের জিনিস বলুন বা যা আর কি ওখানে ঘটনা ঘটছিল, ওদেরকে খাবার সার্ভ করছিল এই কাকু এবং ওনার কালিগ দুজনে মিলে খাওয়া দাওয়া করছিলেন, মানে ভাত ডাল ওই পাঁপড় ভাজা অবধি কিন্তু সব কিছু নর্মাল ছিল, কোথাও কোনো অস্বাভাবিক কোনো বিষয় ছিল না। কিন্তু যেই মুহূর্তে ওনাদেরকে মাংসটা সার্ভ করলো এবং ওনারা ভাতের মধ্যে মাংসটা নিয়ে প্রথমবার সেই গ্রাসটা মুখে দিলেন, এবং মুখে যখন ওনারা দুজনেই দেন ওনারা বুঝতে পারেন মাংসটা কিন্তু খুব ভালো রান্না হয়েছে, ভীষণই ভালো রান্না হয়েছে। এবং যে রান্নাটার টেস্টটা মানে অসাধারণ বললেও কম বলা হবে, মানে ওরকম একটা রাস্তার পাশের দোকানে ওরকম টেস্টের মাংস রান্না মানে সেটা ভাবা যায় না। তো ওনারা মানে এত ভালো লাগছিল ওনাদের, মানে মোটামুটি টুকটাক খেতে খেতে এই পৃথার বাবা আর ওনার যে কালিগ ছিল তারা কিন্তু একে অপরের সাথে টুকটাক কথা বলছিল, কথা বলতে বলতে আর কি খাওয়া দাওয়া করছিল। কিন্তু দুজনেই যে মুহূর্তে মাংসটা মুখে দেয় ওনাদের মানে এত ভালো লাগে যে ওনারা ভাত দিয়ে মাংসটা মেখে মানে আর কোনো সময় নষ্ট মানে কোনো গ্যাপ নেই, কোনো কথাবার্তা বলছে না, শুধু দুজনে খেতে থাকে, আর খেতে খেতে দুজনেরই ভীষণ ভালো লাগছে। মোটামুটি যখন এভাবে মাংস খাওয়াটা প্রায় মাঝপথে চলে গেছে তখন কিন্তু হঠাৎ করেই ওনারা দেখেন যে আমি যে বললাম যে ওই লাইটটাকে ওদের সামনে এনে দিয়েছিল, তো হঠাৎই ওরা খেয়াল করে যে ওই বাল্বের আলোটা দপদপ করছে, মানে জ্বলছে নিভছে এরকম শুরু করে। তো দুজনেরই একটু অবাক লাগে যে কী রে বাবা, খাচ্ছি এই সময় যদি বললাম যে আশপাশে অন্ধকার, কোনো কিছুই নেই, আর সামনে একটা বাল্ব আর পিছনে ওই খাওয়ার জায়গাটা একটা বাল্ব, ফলে আলোও বেশি নয়। তো ওদের না একটুখানি ডিস্টার্বড হয় স্বাভাবিকভাবেই, খেতে খেতে যদি আলো না থাকে বারবার আলো নিভছে বন্ধ হচ্ছে। তো তখন পৃথার বাবা অন্য যে কালিগ ছিল তাকে বলছে বাবা লাইটটার আবার কি হলো। তো ওনারা বাল্বটাকে একটু ধরছে, মানে একদমই সামনে যা ঝুলছে ওদের ভাতের থালা থেকে হয়তো ওই 2 ফুট উচ্চতায় হবে, মানে এমনই দোকান বুঝতেই পারছেন। তো ওনারা একটুখানি বাল্বটাকে ধরে ঠিক করার চেষ্টা করছে যে কোথাও কোনো লুজ কানেকশন হচ্ছে কি না, কিন্তু দেখছি কোনো কিছুতেই কিছু না, বাল্বটা ওরকম করে জ্বলছে। তো তখন ওনারা তো খাওয়াটা তো শেষ করতে হবে, আর খুব ভালো হয়েছে খেতে, সুন্দর বেশ ঝাল ঝাল করে মাংস রান্না করা হয়েছে কষিয়ে একদম। তো তো এবার কি হয়েছে, অন্য যে কালিগ দিদি ছিলেন তো তিনি ওই লোকটাকে ডাকছে যে আপনি একটুখানি বাল্বটার ব্যবস্থা করুন, বাল্বটা কিন্তু এরকম করছে, ডিস্টার্ব হচ্ছে আমাদের খেতে। তো ডাকছে কেউ আসছে না। তো এটাতে তো ভারী অবাক লেগেছে যে কেন কেউ আসছে না কেন। আর একদম সামনে আমি বললাম যে দোকানটা কিন্তু একদমই ছোট দোকান, মানে যেখানে ওনারা খাচ্ছিলেন সেখান থেকে সামনের দিকে যেখানটায় করে ওরা খাবারগুলোকে সার্ভ করছিল
হঠাৎ করেই ওরকম যেই মুহূর্তে মানে খাওয়ার সময়টা খাওয়ার দিকে মনোযোগ ছিল, বা যেই মুহূর্তে ওনারা ওই আলোটা ওরকম করতে থাকে, যেই মুহূর্তে ডাকাডাকি করতে থাকে এবং কেউ আসে না, তখন ওনারা না মানে সামনের দিকে দেখছে যে কী ব্যাপার, কেউ আসছে না কেন। তখন সামনের দিকে তাকিয়ে দেখছে যে সামনের দিকের যে আলোটা ছিল সেই আলোটা ওরকম দপদপ করছে, এবং ওই যে ছোট্ট জায়গাটা যেখানে রান্নাবান্না হয়, উনুন টুনুন রয়েছে, সেই জায়গাটা ফাঁকা, কেউ নেই। মানে কেউ নেই মানে কেউই নেই। তো তখন না ভাবছে যে ব্যাপারটা কি হলো, কেউ নেই কেন। তো একটু জোরে জোরে ডাকাডাকি শুরু করে দিয়েছে, তো দেখছে কোথাও থেকে কোনো আওয়াজ আসছে না ওই ভদ্রলোকের। আর ওই যে পাশে যে আরেকটা ছেলে ছিল, খুব সম্ভব যেটা ও লিখেছে, ওর বাবার এখনও ক্লিয়ারলি মনে নেই, বাট ওর বাবা যেটুকু মনে করতে পারে, ওই বয়স্ক লোকটির সাথে আরেকটা যে ছেলে এসেছিল, 15-16 বছরের ছেলেটি, ওর খুব সম্ভব ওর নাম ছিল ছোটু। তো ছোটু যে নামটা, তো ওর নামটাও ধরে ধরে ডাকা হচ্ছে, কিন্তু কোথাও কেউ নেই। আর আলো দুটো তখন থেকে ওরকম দপদপ দপদপ করছে। তো দুজনে ভাবলো যে ঠিক আছে, খাওয়াটা কোনো রকমে শেষ করে নিই। এবার ওই মুহূর্ত থেকে, যে মুহূর্ত থেকে লাইটটা ওরকমে ব্লিঙ্ক করছে, তখন থেকেই না মানে পুরো মনে হলো যেন যে ওরা যেখানটা খাচ্ছিল সেই জায়গাটায় প্রচুর প্রচুর কুয়াশা চলেছে, মানে পুরো ধোয়া ধোয়া হয়ে গেল। যে মুহূর্তে আর কি ওই আলোগুলো যখন যখন জ্বলে উঠছে, তখন মানে ওরা দেখতে পাচ্ছে যে আশপাশটায় পুরো সাদা সাদা হয়ে আছে। কিন্তু আরও অদ্ভুত বিষয় যেটা ও লিখেছে, যে বাড়িতেও দেখবেন আমরা যদি খুব গরম কোনো খাবার নিয়ে শীতকালে খেতে বসি, বা এমন একটা খোলামেলা জায়গায় খেতে বসি যেখানে হাওয়া চলাচল করছে, সেখানে দেখবেন খাওয়াটা কিন্তু প্রথমবারে হয়তো আমরা খুব গরম খাই, তারপরে ওটা 5 মিনিট 10 মিনিট থাকতে থাকতে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়। মানে আপনি যদি ফুটন্ত কোনো স্যুপও নিয়ে আসেন, বা ফুটন্ত কোনো খাবার মানে জাস্ট হচ্ছিল সেখান থেকে নিয়ে আসেন, সেটা কিন্তু 5 মিনিট পরে আর অতটাও গরম থাকে না, খুব স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে যেটা হলো যে বাইরের ঠান্ডাটা ঠিকমতো মানে ঠিক শরীরে অনুভূত হচ্ছে যে বাইরে ঠান্ডা, খোলামেলা একটা এরকম ছোট্ট খাবার দোকান, কিন্তু যতই ওরা মাংসটা খাচ্ছে বা ভাতটা, সেটা কিন্তু ঠান্ডা হচ্ছে না, মানে বেশ গরম। এতটা গরম কিন্তু হওয়ার কথা নয়। আর আশেপাশে মনে হচ্ছে ওদের যে প্রচুর প্রচুর পরিমাণে কুয়াশা ওদের সামনে পুরো একদম ছেকে ধরছে। সেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কিচ্ছু জানে না। যাই হোক, তো মোটামুটি ওরা খাওয়াটা শেষ করে, এবং খাওয়াটা যখন শেষ করে মানে দুজনের এতটাই পেট ভরে যায়, ওরা কিন্তু খুব যে বিশাল খেয়েছিল বা সেই পরিমাণ খাবার খাওয়াটা যে খুব অস্বাভাবিক তা কিন্তু নয়, ওনারা খুব স্বাভাবিক পরিমাণ খাবারই ইনটেক করেছিল। কিন্তু দুজনের খাওয়ার পরে এতটাই নাকি দুজনের পেট ভরে যায় যে ওনারা উঠে গিয়ে যে হাতটা ধোবে, মানে হাত ধোয়ার জন্য আলাদা করে কোনো ওয়াশ বেসিন ছিল না, কিছুই ছিল না, জাস্ট ওখানে একটা জাগের মধ্যে জল রাখা ছিল। তো খাবার খেতে বসার আগে ওরা কিন্তু ওই জাগের জলেই হাতটা ধুয়েছিল। তো স্বাভাবিক ব্যাপার যে খাওয়ার পরেও পাশে সাইডে যে জায়গাটা রয়েছে সেখানে ওরা ওই জাগ থেকে জল দিয়ে হাত ধোবে। বা দুজনেরই খাওয়ার পরে নাকি এত অবসন্ন হয়ে আসে শরীর যে ওনারা বুঝতে পারছে যে এবার উঠে অ্যাটলিস্ট হাতটা ধুই, আমাদেরকে হাঁটা লাগাতে হবে। তখন খেতে খেতে প্রায় 8:30 বেজে গেছে রাতের বেলা, কিন্তু ওনারা উঠতে পারছে না। প্রথমে কিছুক্ষণ ভেবেছে যে দুজনেই খুব খাওয়া দাওয়া করেছে, আর কন্টিনিউয়াস লাইটটা ওরকম হতে থাকছে। তো কিছুক্ষণ পরে এই পৃথার বাবা, ওনার না একটু মানে খটকা লাগে যে লোকটাই বা কোথায় গেল, আর এরকম শরীরটা আমার করছে না, ভীষণ ভারী লাগছে শরীরটা, মনে হচ্ছে উঠতে ইচ্ছে করছে না, আর মনে হচ্ছে না প্রচুর উনি খেয়ে নিয়েছেন। তো উনি তখন মানে পৃথার বাবা তখন ওনার কালিককে বলছে যে আরে তুমি গিয়ে হাতটা ধুয়ে আসো, তারপর আমি যাচ্ছি। তো ওই লোকটা তখন নাকি বলছে, পৃথার বাবাকে বলছে যে না না, তুমি আগে হাতটা ধো, আমি একটু পরে যাচ্ছি, আমি না উঠতে পারছি না। এই কথাটা যখন ওর বাবা শোনে, পৃথার বাবা, যে ওই ওনার কালিক বলছে যে আমি উঠতে পারছি না, তুমি আগে গিয়ে হাত ধো, ওনার মনে না মানে একটা কীরকম অদ্ভুত বিষয় লাগে। কারণ ওনারাও কিন্তু সেম জিনিসটা হচ্ছে, উনিও ঠিক মানে ফিল করছেন যে ওনার শরীরটা খুব ভারী হয়ে এসছে, ওনার শরীরটা খুব অবসন্ন লাগছে। তো দুজনেই দুজনের সাথে এরকম টুকটাক খালি বলছে তুমি আগে ওঠো, ও বলছে আমার শরীরটা ভালো লাগছে না, ও বলছে আমার শরীরটা ভালো লাগছে না। তো দুজনেই না মানে মানে কথা বলে দুজনের সাথে একটা জিনিস বুঝতে পারে যে দুজনেরই সেমই একটা ফিলিংস আসছে। আর কোথাও লোকটাকে চিৎকার করা হচ্ছে, ওই ভদ্রলোককে ডাকা হচ্ছে, সে কিন্তু কোথাও আসছে না। কিছুক্ষণ পরে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। কি ঘটনা? আমি বলেছিলাম প্রথমেই যে যেখানটা খাওয়ার জায়গা মানে রান্নার জায়গা ঠিক পিছনটা যেখানে খাওয়ার জায়গা, সেখানে দুটো বেঞ্চ আছে। এবার ওনারা একটা বেঞ্চ এবং বেঞ্চের সামনে একটা মানে
খুব পুরনো একটা ছোটোখাটো মানে একটা ছোটো ভাঙাচোরা একটা টেবিল ছিল, মানে ভাঙাচোরা বলতে মানে কাঠের টেবিল, কিন্তু ভিতরে মানে মাঝখানে মাঝখানে কাঠের মধ্যে গর্ত রয়েছে, বহু পুরনো একটা বোঝাই যাচ্ছে। আর ঠিক সেম আর একটা ওরকম পিছনে বেঞ্চ ছিল, আর সেই বেঞ্চটার সামনে ওরকম একটা ফুটো ফুটো গর্ত গর্ত করা একটা পুরনো ভাঙাচোরা কাঠের টেবিল। এইবারে ঘটনাটা যেটা ঘটে যে ওনারা এরকমভাবে, আমি বললাম যখন ওরা খেতে বসেছিল ওই লাইটটাকে তার সমেত হোল্ডার সহ ওই বাল্বটাকে ওদের টেবিলের সামনে দিয়ে দিয়েছিল, বাঁশের ওপর থেকে ঝুলিয়ে দিয়েছিল, ফলে পিছনটা বুঝতেই পারছেন যে ওনাদের পিছনে যে বেঞ্চটা পাতা সেটা পুরো অন্ধকার। হঠাৎ করেই মানে ওই দিকের বেঞ্চটা থেকে এই পৃথার বাবা বুঝতে পারে যে ওই পিছনের বেঞ্চটাতেও মানে দুটো মানুষ বসে রয়েছে। এই জিনিসটা যখন বুঝতে পারে, মানে ওনার শরীরটা অবসন্ন লাগছে, উনি উঠতে পারছেন না, ওনার মধ্যে প্রচুর খেয়ে নিয়েছেন, সেটা আলাদা জিনিস, বাট একটা মানুষের ব্রেনটা তো ঠিকঠাক মতো চলে। বাট উনি যেই মুহূর্তে বুঝতে পারেন যে ওনার মানে উনি পিঠ করে রয়েছেন, ওনার পিছনে আর কি বেঞ্চটা, তো উনি বুঝতে পারেন যে ওনার পিছন থেকে কারোর কথা বলার আওয়াজ আসছে। তো উনি না তখন একটু ঘাবড়ে যান, কারণ ওনারা যখন খেতে বসেছিল তখন কিন্তু ওনারা স্পষ্ট দেখেন যে পুরো হোটেলটার কেউ নেই। তো উনি ভাবছেন যে এটা কারা পিছনে বসে কথা বলছে, কি কথা বলছে এটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে যে ওনার ঠিক পিছনে মানে এক দেড় হাত দূরে একটা যে টেবিল রয়েছে সেখানে কেউ একজন কথা বলছে। আর আলো কিন্তু খুব একটা বেশি পৌঁছচ্ছে না, কারণ আলোটা এমনি ব্লিঙ্ক করছে আর খুবই একটা টিমটিমে হলুদ আলো। তো উনি পিছনে ঘুরে ঘুরে বারবার দেখার চেষ্টা করছে, কিন্তু উনি কাউকে সেভাবে দেখতে পাচ্ছে না। তো সেই মুহূর্তে পৃথার বাবা কী করেছে, ওনার কালিককে না কথাটা বলছে যে আচ্ছা পিছনে কেউ একজন কথা বলছে, তো সেটা কে কথা বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তো সেম উনি বলছেন যে হ্যাঁ আমিও মনে হচ্ছে কেউ একজন কথা বলছে। এই কথা বলতে বলতে মানে পৃথার বাবা এবং ওনার তার কালিগ এই নিয়ে যখন আলোচনাটা শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে মানে বিশাল জোরে একটা আওয়াজ হয়। মানে ওই যে টেবিলটা রয়েছে, মানে বেঞ্চ রয়েছে আর টেবিল রয়েছে, মানে মনে হলো যেন ওই বেঞ্চ আর টেবিলটা মানে কেউ খুব জোরে ওই দুটোর উপরে মানে সজোরে আঘাত করেছে কোনো একটা ভারী জিনিস দিয়ে। ঠিক যেরকম আওয়াজ হবে ঠিক সেই রকম একটা বিশাল জোরে আওয়াজ হয়, এবং আওয়াজটা এতটা জোরে হয় মানে ওনার মনে হয়েছে যে মানে পৃথার বাবা এবং ওনার কালিগ দুইজনেরই মনে হয় কিন্তু যে পিছনে কেউ একজন মানে আক্রমণ করেছে, ওটা দিয়ে বাড়ি মেরেছে। ফলে ওনারা না মানে প্রচণ্ড ভয়ে ওখান থেকে, মানে এই যে বললাম যে শরীরটা খুব অবসন্ন লাগছিল, হঠাৎ করে উঠে গেছে। হঠাৎ করে উঠে গেছে এবং উঠে গিয়ে না ভাবছে যে ব্যাপারটা কি হলো। আর এইটা যখন ভাবতে ভাবতে সামনের দিকে যেখানটা কি উনুন টুনুনগুলো ছিল সেখানে কিন্তু লাইটটা অলরেডি বন্ধ হয়ে গেছে, পুরো অন্ধকার। আর শুধু এখানে যেখানটা ওনারা খাওয়া দাওয়া করছিল সেই টেবিলের উপরে একটা ওরকম বাল্ব শুধু টিমটিম করে জ্বলছে নিভছে জ্বলছে নিভছে। তো কিছু বুঝতে পারছে না কি ব্যাপারটা হলো। ঠিক মানে এইটা নিয়ে ভাবছে যে মানে ওরা দুজনে বলছে যে কী হলো ব্যাপারটা, পিছন থেকে কিসের আওয়াজ এলো না, কিছু কি ভাঙলো কেউ। মানে এত অন্ধকার আর চারিদিকটা বলে পুরো কুয়াশা কুয়াশা, পুরো কুয়াশায় ভরে গেছে, কিন্তু রাস্তায় এই সময় কিন্তু অতটা কুয়াশা ছিল না, ছিল খুবই সামান্য ছিল, বাট এই হোটেলটার ভিতরে প্রচুর প্রচুর কুয়াশা জন্মেছে, কোথা থেকে এসছে কেউ জানে না। এইটা বলে নিজেদের মধ্যে যখন কথা বলছে ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড জোরে মনে হলো যেন ঘাটটা ধরে, মানে দুজনের একসাথে, কিন্তু পৃথার বাবা এবং যে কালিগ ছিল দুজনেরই ঘাটটাকে মনে হলো কেউ ধরে মোচকে দেওয়ার ট্রাই করেছে। মানে ঘাটটাকে খুব সজোরে কেউ যদি হাত দিয়ে ধরে, এবং সেই হাতটা যেটা ওর বাবার মনে আছে সে হাতটা কিন্তু বিশাল বড় হাত, মানে সাধারণ মানুষের যে হাতের হয় বা সেই হাতের যা দৈর্ঘ্যপ্রস্থ হয় সেটা কিন্তু ওই হাতের ছিল না, এবং কিন্তু ওটা একটা হাত সেটা বুঝতে পেরেছে, তার 5টা আঙুলও ফিল করতে পেরেছে। সেম টাইমে সেম জিনিস দুজনের সাথে হয়। কি হয়, ওই একটা বিশাল বড় হাত ঠিক পিছন থেকে ঘাড়ের কাছে আসে এবং ঘাড়টাকে নিয়ে মানে পুরো মোচকে দেওয়ার একটা টেন্ডেন্সি হয়। এই জিনিসটা যখন হয় সেই মুহূর্তে মানে একটা মুহূর্তের জন্য, যেই মুহূর্তে ওই ঘাটটা ওরকম করে, যেহেতু মানে শীতকাল, সোয়েটার ছিল, সোয়েটারের উপরে আবার মাফলারও দেওয়া ছিল, তো সেই জন্য না ঘাড়ের উপরে যে পরিমাণ প্রেশারটা আসার দরকার ছিল, মানে বলে ভগবানের কৃপা, সেখানে তো অতটা প্রেশার আসেনি।
কিন্তু ওই মুহূর্তের জন্যে দুজনেই প্রচণ্ড ঘাবড়ে যায় যে ঘাটটার কি হলো। তো কোনো রকমে দুজনেই মানে প্রথমে পৃথার বাবা তো মানে কোনো রকমে ওই ঘাটটাকে ওই হাতের থেকে নিজে ঘাটটাকে ছাড়িয়ে উনি কিছুটা সামনে গিয়ে গিয়ে ধপাস করে পড়ে যায় মাটির মধ্যে। আর তখন উনি দেখছেন যে ওনার যে কালিগ রয়েছে মানে ওরকম আলো জ্বলছে নিভছে জ্বলছে নিভছে, তো সেটুকুর মধ্যে দেখতে পাচ্ছে যে ওইখানে যে একটা দেওয়াল ছিল সেই দেয়ালের মধ্যে ওই ভদ্রলোক ওনার সাথে যে কালিগ ছিল সেই ভদ্রলোক দেয়ালের দিকে মানে একটা বেড়ার দেওয়াল তার মধ্যে মুখটা ঠুসে গেছে, মনে হচ্ছে যেন ওনাকে ঘাড় ধরে কেউ দেয়ালের মধ্যে মুখটা ঠুসে দিচ্ছে। তো কোনো রকমে উনি ওখান থেকে তো উনি পড়ে গেছিলেন, তো পড়ে গিয়ে কোনো রকমে তাড়াতাড়ি করে উঠে ওই ভদ্রলোকে মানে উনি কিন্তু কিছু দেখতে পাচ্ছে না যে কোনো মানুষ হোক বা কেউ ওরকম করে ঘাটটা যে ধরে রয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দেখছে ওরকম করে মানে মুখ থেকে আওয়াজ আসছে, ওরকম মুখটাকে যদি কেউ দেয়ালের দিকে ঠেসে দেয় তো তার মুখ থেকে সে বাঁচার চেষ্টা করবে, সে নিজেকে তো ওই ওই রকম কন্ডিশন থেকে বার করার চেষ্টা করছে কিন্তু পারছে না। তো তখন পৃথার বাবা উঠে গিয়ে হাত ধরে ওই লোকটাকে ধরে টানছে, এবং যে যখন নাকি ওর বাবা টানছিল, যেটা পৃথা লিখেছে ইমেলে, যে ওর বাবা বুঝতে পারছে যে কেউ একজন প্রচণ্ড জোরে চেপে ধরে রেখেছে, এবং ওই ভদ্রলোক ওনার যে কালিগ ছিল সে কিন্তু প্রায় তার হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি এবং তার চেহারা স্বাস্থ্য যথেষ্ট ভালো। তো সেই বয়সী একটা লোককে কতটা প্রেশার দিয়ে চেপে রাখলে তাকে সে নিজেরকে মানে এই শক্তিটাকে রেজিস্ট করার চেষ্টা করছে, প্লাস পৃথার বাবা চেষ্টা করছে, দুজনের কেউই কিন্তু পারছে না। এবং এমন অবস্থায় মানে একটা সময় দেখছে যে মানে এই পৃথার বাবা তো মানে হাত ধরে টানছে ওই ভদ্রলোককে বের করার জন্য, যেভাবে দেয়ালে মানে বেড়ার দেওয়াল কিন্তু তার মধ্যে আবার মুখটা ঠুসে আছে কেন। তো বুঝতে পারছে, তো তখন যখন খুব জোরে টেনেছে তখন কিন্তু দুজনে মিলে হুমড়ি খেয়ে পাশে পড়ে যায়। তো বুঝতেই পারছেন এইভাবে পড়ে গেলে একটা মানুষ তার যতই সোয়েটার গায়ে পরা থাকুক না কেন চোট তো লাগবেই। তো এবার ওনারা বুঝতে পারছে না কি করবে, এই অবধি তো তাও একরকম ছিল, এইবারে ওনারা কি করছেন ওনারা না মানে বুঝতে পারছেন না এবারে ওরা বেরোবে কোথা দিয়ে। এবার যখন ওখানটা মানে ওরা পড়ে গেছে যেটা সেটা হচ্ছে ওই যেখানটা উনুন রয়েছে সেইখানে। এবার উনুন যেখানটায় রয়েছে সেখানটায় যখন ওরা মুখ থুবড়ে পড়ে গেছে তো কোনো রকমে উঠেছে, কারণ পায়েও লেগেছে, একটু চোট পেয়েছে। তো দুজনে উঠে ভাবছে যে এবার কী করবো, ওখান থেকে কি পালাবে। আর ওদের সাথে একটা ব্যাগ ছিল, এবার খাওয়া দাওয়া করছে, সেই ব্যাগের মধ্যে ওদের অফিসিয়াল মানে দুজনের কাছে একটাই ব্যাগ ছিল, ওদের আই কার্ডগুলো পকেটে ছিল আর ওদের কিছু অফিসিয়াল কাগজপত্র, কিছু ছোটোখাটো টুলস ছিল যেটা ওরা ওদের কলকাতার অফিস থেকে নিয়ে এসেছিলো, তো সেসব ভর্তি একটা ব্যাগও ছিল। এবার খাওয়া দাওয়া করছে, সেই ব্যাগটাকে তার হাতে ধরে কেউ খেতে বসবে না, সে অবভিয়াসলি খাওয়ার ওখানে মাটিতে রেখেছিল। এবার ওই ব্যাগটা ফেলেও পালাতে পারছে না কারণ ওখানে অফিসিয়াল কাগজপত্র রয়েছে। তো ওনারা বুঝতে পারছে না কী করবে। আর এই সময় দেখছে যে ওই যে লাইটটা ছিল সেই লাইটটা প্রচণ্ড জোরে দুলছে, মানে ওই যে বললাম একটা তারের গায়ে একটা হোল্ডার থেকে একটা বাল্ব লাগানো, ওই তারটা না পুরো রীতিমতো দুলছে। মানে দুলছে মানে একটা জিনিস মানে ওরকম একটা তারকে যদি কেউ হাতে ধরে মানে স্পিন করে ঠিক যেভাবে ঘুরতে পারে সেভাবে অটোমেটিক ঘুরছে। এটা কিন্তু ওরা দেখতে পাচ্ছে না যে কেউ ঘোরাচ্ছে বা কিচ্ছু নেই, ওই যে বয়স্ক লোকটি তারপরে ওই ছোটু বলে ছেলেটা কেউ ওখানে নেই। তো তখন পৃথার বাবা বলছে যে তুমি দাঁড়াও আমি গিয়ে ব্যাগটা নিয়ে এসে, এখানে কী হচ্ছে কিছু যদি আমাদেরকে কে ধরনের আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করছে, আমাদেরকে মারধর করছে কেন। তো কিছুই বুঝতে পারছে না। এবার ওই আলোতে তো ওভাবে দেখাও যাচ্ছে তো বেশ কিছুক্ষণ ওভাবে থাকার পরে মানে ওরা উঠতেও পারছে না। তো তখন দেখছে ব্যাগটা ওরা যেখানে রেখেছিল ব্যাগটা সেখানেই রয়েছে। তো পৃথার বাবা কি করে, ওইখান থেকে উঠে উনি ব্যাগটাকে নিয়ে নেয়। এবার ব্যাগটা নিয়ে এবার ওদের মেন উদ্দেশ্য হচ্ছে জায়গাটা থেকে পালিয়ে যাওয়া, মানে পালিয়ে যাওয়া বলতে অ্যাটলিস্ট মানে হাইওয়ের উপরে উঠে যাওয়া। কারণ হাইওয়ের উপরে অ্যাটলিস্ট যদি উঠে যায় তাহলে ওখান থেকে দৌড়ে হোক কোনো গাড়িকে লিফট চেয়ে হোক বা যাই হোক করে ওইখান থেকে তো পালাতে পারবে। আর ওই দোকানটা ছিল হাইওয়ে থেকে নেমে একটুখানি ফাঁকা জায়গা, তারপরে খুব বেশি যে ওখান থেকে দূরে, হাইওয়ে তো দেখাই যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে। এবার ওনারা দৌড়ানো শুরু করেছে, ওখান থেকে ব্যাগটা নিয়ে দুজনে মিলে দৌড়চ্ছে। এবার দৌড়চ্ছে বললেও তা দৌড়ানো ওইভাবে যায় না, কারণ দুটো মানুষ ওইভাবে রীতিমতো ওরকমভাবে ঘাড়ে তো বাবার প্রচণ্ড লেগেছিল পৃথার বাবার, আর ওনার যে কালিগ তারও কিন্তু যথেষ্ট চোট পেয়েছিল। সেই মুহূর্তে মানে যখন ওরা দৌড়ে বাইরের দিকে আসে মানে হয়তো দু তিন পা বাইরে বেরিয়েছে,
ঠিক সেই মুহূর্তে দুজনেই মানে মুখ থুবড়ে একেবারে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার কারণ হিসেবে ওনাদের যেটা মনে হয় যে কেউ একজন ওনাদের পিছন থেকে পা দুটোকে মানে একদম চেপে ধরেছে। আপনি ধরুন হাঁটছেন, আপনি হাঁটতে হাঁটতে যদি কেউ আপনার পাটা চেপে ধরে, অবভিয়াসলি আপনি পড়ে যাবেন। তো সেম জিনিসটা কিন্তু ওর বাবার সাথে ঘটে। এইবার তো মানে ওরা যে পড়ে গেছে, এইবারে পড়াটা কিন্তু বেশ জোরে পড়েছিল। আর সামনে যেহেতু এমনি মানে সিমেন্টের বাধাই করা রাস্তা ছিল না, বাট এমনি মাটি ছিল এবং সেখানে পাথর ঠাথর ছিল, ফলে থুতনিতে কিন্তু মানে ওর বাবার বেশ লাগে। মুখ থুবড়ে পড়েছে, উনি এটুকু বুঝতে পারেন না থুতনিটা হালকা কেটে গেছে। এইবার তো মানে যেই মুহূর্তে ওরা পাটা চেপে গেছে, ঠিক সেই মুহূর্তে মানে প্রচণ্ড জোরে ওনাদেরকে মারধর করা শুরু করছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনারা কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, মানে পৃথার বাবাও কাউকে দেখতে পাচ্ছে না যে ওনাকে কেউ মারছে, বা উনি এটাও বুঝতে পারছে না যে ওনার কালিগকেও কেউ মারছে। আবার কালিগের ক্ষেত্রেও সেম, দুজনেই বুঝতে পারছে ওনাদেরকে মারধর করা হচ্ছে। মানে কখনো মানে মারধর করা হচ্ছে মানে ওনাদেরকে কোনো বাঁশ বা লাঠি জাতীয় কিছু দিয়ে মারা হচ্ছে। এবং পুরো জায়গাটায় মানে পুরো মানে জায়গাটার মধ্যে মানে যতটুকু আর কি মানে রাস্তা দিয়ে হয়তো একটা গাড়ি যাচ্ছে এমন নয় যে একদম ফাঁকা, সেটা কিন্তু নয়, হাইওয়ে বুঝতেই পারছেন। তো সেখানে যেটুকু যেটুকু যা লাইট পড়ছে বা যেটুকুনি বুঝতে পারছে, পুরো জায়গাটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। মানে ওনারা তো অনেকটা মানে ওখান থেকে দৌড়ে ওই খাওয়ার জায়গাটা যেখানে ওনারা ছিলেন সেখান থেকে ওনারা তো কিছুটা বেরিয়ে এসেছিলেন। এবার বেরিয়ে এসে যখন ওনাদের সাথে এরকম হচ্ছে, মানে তখন উনি দেখতে পাচ্ছেন পিছনটায় কিন্তু কিচ্ছু নেই। মানে ওনারা যে ছোট ঘরটায় ঢুকেছিল সেখানে যে খাওয়া দাওয়া করলো, দেখছে পিছনটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই, জাস্ট কিছু নেই ওদিক থেকে, মানে ধান ক্ষেত, কিছুক্ষণ পর থেকে ধান ক্ষেত শুরু। তো ওখান থেকে মানে কোনো রকমে ওনারা ওঠেন, এবং এই পৃথার বাবা যিনি ছিলেন, তো পৃথার বাবার গলায় না একটা চেন ছিল, একটা রূপোর চেন। সেই রূপোর চেনে লোকনাথ বাবার একটা ছবি ছিল, মানে ছবি বলতে ওই ছবি বাঁধাই করে অনেক সময় অনেকে রূপোর লকেট করে পরতো। তো তখন না ওর বাবা কি করেছে, ওই মানে কোনো রকমে মানে উনি না রীতিমতো মানে খুব যে মানে কপালে মারছে বা মাথায় মেরেছে সেরকম কিন্তু নয়, পুরো আঘাতটা কিন্তু বডিতে লাগছে। এবার যেই মুহূর্তে ওর বাবা বুঝতে পারে যে এবার তো মানে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে, তখন উনি কি করেন, ওনার লকেটটা কোনো রকমে গলায় হাত দিয়ে লোকনাথ বাবাকে স্মরণ করছে যে বাবা লোকনাথ তুমি বাঁচাও। এই জিনিসটা যখন উনি লোকনাথ বাবাকে স্মরণ করে ওরকম করতে থাকে, এবং মানে বেশি ওই যেটা মারধর যেটা ওনারা মনে হচ্ছিল যে ওনাকে কেউ লাঠি দিয়ে মারছে, সেই লাঠির মারটা যে খুব জোরে ছিল তা কিন্তু নয়। এমন নয় যে ওনাদেরকে বিশাল জোরে মারছে, যে একেবারে মারছে একটা জায়গা ভেঙে যাওয়ার মতো ব্যথা হচ্ছে, সেরকম কিন্তু নয়। বাট মনে হচ্ছে যেন কেউ একটা ওনাদের সাথে ধস্তাধস্তি করছে বা কিছু একটা দিয়ে ওনাদেরকে মানে ওই শুইয়ে, মানে ওনারা যে উঠবে সে উঠতে দিচ্ছে না। মানে যেই মুহূর্তে হয়তো উঠতে চাইছে সেই মধ্যে হাতের মধ্যে মনে হচ্ছে হালকা করে লাঠির বাড়ি পড়লো, পায়ের মধ্যে লাঠির বাড়ি পড়লো, এইরকম। কিন্তু ওনাদেরকে কেউ কোথাও দেখতে পাচ্ছে, মানে ওনারা কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। এইরকম কন্ডিশনে না মানে ওই যে মানে পৃথার বাবা তো তবু নিজেকে কিছুটা হলেও স্বাভাবিক রাখতে পেরেছিলেন, বাট ওনার সাথে যে ওনার কলিগ ছিলেন তিনি ওই কন্ডিশনে না মানে রীতিমতো কেঁদে ফেলেছেন, এবং উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, যেটা খুবই স্বাভাবিক। ভয়ে যেটা পৃথা লিখেছে ওর বাবাও পেয়েছিল, কিন্তু ওর বাবা না মানে মানে খুব মানে ভগবানের প্রতি একটা বিশ্বাস ওনার মনে সবসময়ই থাকতো, এবং যেহেতু কিছু দেখতে পাচ্ছে না, কিছু বুঝতে পারছে না, তো উনি ভাবছেন যে কিছু তো একটা বিশাল গণ্ডগোল আছে। এবং যেই মুহূর্তে উনি লোকনাথ বাবার ওই ওনাকে স্মরণ করেছে, আর ওই যে গলায় যে রূপোর লকেটটা ছিল ওটাকে দিয়ে কিন্তু উনি ধরেছেন, অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই মুহূর্তে মনে হলো যেন ওই যে ওনাদেরকে মনে হচ্ছিল কেউ লাঠি দিয়ে মারছে, ওনারা উঠতে যাচ্ছেন, মানে মনে হচ্ছে যেন ধূপ ধাপ করে একটা আওয়াজ হচ্ছে মারার, এইগুলো একদম ভ্যানিশ হয়ে গেল, মুহূর্তের মধ্যে ভ্যানিশ। ভাবুন একবার আপনারা, মুহূর্তের মধ্যে ভ্যানিশ। এবং ওই ভদ্রলোক তো মানে এত ট্রমাটাইজড হয়ে গেছে যে ওই মানে ওই যে ওনার বন্ধুকে যখন উনি দেখছেন, ওনার কালিগকে যখন উনি দেখছেন যে সেও এরকম বারবার মাদা ধুলোর মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, মানে চিৎকার করছে, পায়ে লাগছে বলছে, কখনো হাতে লাগছে বলছে, মানে তিনি আর লাগছে লাগছে বলছে না, কারণ ব্যাপারটা তো চলে গেছে, ওই যেটা মনে হচ্ছিল যে কেউ লাঠি দিয়ে মারছে। কিন্তু মানে উনি তখনও মানে ওইগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেও উনি মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে যাচ্ছেন, এবং উনি মানে চোখটা বন্ধ করে উনি কাঁদছে আর ছটফট করছে। তো এই বিষয়টা যখন হয় মানে তারপরে দেখছি যে দূর থেকে মানে পাশের জায়গা থেকে 4-5টা লোক মানে ছুটতে ছুটতে আসছে আর কি। মানে এরা তো ওর বাবাও মানে তখন নাকি চিৎকার চেঁচামেচি করছিলেন যে
একটা উনি মানুষের উপরে যদি হঠাৎ করে এরকম একটা আক্রমণ হয়, তো বুঝতেই পারছেন যে সেই মানুষটা তো সেটাকে মানে প্রতিরোধ করার চেষ্টা করবে, সে চিৎকার করবে, সেও অ্যাকশান নেবে। বাট সেই মুহূর্তের জন্য মানে ওরা এতটাই হেল্পলেস ছিল, এতটাই ওদের ভয় পেয়ে যায় ওরা, যে মানে মনে হচ্ছিল যেন ওদের ওদের গলাটাও হয়তো বেশি দূরে পৌঁছয়নি। তো যাই হোক, তো লোকনাথ বাবাকে ওভাবে স্মরণ করার পরে ব্যাপারটা চলে যায়, এবং তখন একটু হলেও পৃথার বাবা ধাতস্থ হন। আর ওনার যে কালিগ ছিল তিনি প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে যান, এবং উনি তখনও ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে থাকেন। তো সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণের মধ্যেই আশপাশ থেকে বেশ কিছু লোক ছুটে আসে। তো ছুটে আসে এবং তারা বলছে যে আমরা আমাদের পিছনে, কেউ বলছে আমার ওদিকে একটা দোকান আছে, কেউ বলছে আমার এদিকে ক্ষেত আছে। তো ওরা ওখানটায় কোথাও একটা বসে গল্প করছিল। বলছে আমরা অনেকক্ষণ থেকেই বেশ কিছু আওয়াজ টাওয়াজ পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো তারপরে ওরা যখন এই দিকটা আসে, তো তখন ওরা দূর থেকে দেখতে পায় যে দুটো লোক, আমি বললাম যেহেতু জায়গাটা অন্ধকারময় ছিল, ফলে প্রথম থেকে কিন্তু ওরা বুঝতে পারেনি। তো তখন বলছে যে আপনারা এখানে কি করছেন? তো ওখানে তখন এত প্রশ্নের ওদের উত্তর দেওয়ার মতো সময় ছিল না, তো ওদেরকে ওখান থেকে মানে কোনো রকমে নিয়ে ঠিয়ে এসে ওরা একটা পাশে একটা দোকান ছিল, সেই দোকানটা খুলিয়ে, বন্ধ হয়ে গেছে, তো দোকানটা খুলিয়ে বসায়। তো বসানোর পর ওদের জল টল খাওয়ানো হয়, এবং তারপরে বলছে যে এখানে আপনারা কী করছে, আপনাদেরকে মানে ওদের যখন ওরা নিয়ে আসে ওই দোকানটায়, তখন দেখছে যে ওদের হাতে পায়ে, মানে যেহেতু সোয়েটার, মোটা সোয়েটার জ্যাকেট পরা ছিল, তো অতটা আঘাত পায়নি, বাট হাতে পায়ের জুতোটা খুলে গেছিলো, পায়ের কাছে পায়ের আঙুলের দিকে ওই লাঠির বাড়ির কিন্তু ওই কিছু কিছু জায়গায় লাল লাল মানে কালশিটের মতো দাগ পড়ে যায়, এবং ঘাড়ের কাছেও ওদের কিন্তু দুজনেরই প্রচণ্ড ব্যথা ছিল। তো বলছে যে মানে ওনার কালিগ তো মানে প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে গেছিলেন, এবং উনি আরেকটু সিনিয়র ছিলেন, ফলে উনি একটু বেশি ওনার সমস্যা হয়েছিল। আর পৃথার বাবা তখন কিছুটা ধাতস্থ, প্রথম আধ ঘন্টা তো কেউই কিছু বলতে পারেন, তো উনি একটু ধাতস্থ হয়ে বলে পুরো ঘটনাটা বলেন যে আমাদেরকে এরকম খেতে ঢুকেছিলাম, তো তারপরে মাংসটা খাওয়ার পর থেকেই আমাদের একটা কীরকম লাগতে শুরু করে, তারপরে আমাদেরকে এরকম মারধর করেছে। বলছে যে ওই লোকটা কোথায়, আর ওই ছেলেটাই বা কোথায়, ওরাই নিশ্চয়ই আমাদেরকে, মানে একটা বিষয় দেখুন যে ওনারা, পৃথার বাবা বা ওনার যে কালিগ, তারা কিন্তু ওই মাংসটা দেওয়ার পরে ওই লোকটিকে বা ওই লোকটির যে সাথে যিনি ছিল তাকে কিন্তু আর কোথাও মানে আর দেখতেই পেল না। এবং আরও অদ্ভুত বিষয় যে এই মুহূর্তে ওদের ওই মানে পাটা ধরে কেউ চেপে ধরলো, এবং ওদেরকে মানে ওই লাঠি দিয়ে মনে হলো যেন কেউ মারধর করছিল। সেই সময় কিন্তু ওই কালিগের কিছু মনে নেই, বাট পৃথার বাবার মনে আছে পিছনটা কিন্তু পুরো ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না, মানে দোকানটাও দেখতে পাচ্ছে না। মানে ছোটো হলেও একটা দোকান তো মোটামুটি তো একটা মানে সাইজের হয়, সেই দোকানটা তো আর চোখের সামনে ভ্যানিশ হয়ে যেতে পারে না, সেটা আপনারাও বুঝতে পারছেন। কিন্তু ওর বাবা কিন্তু সেই সময় কিচ্ছু দেখতে পায়নি। তো তখন ওখানে লোকেদের এই কথাগুলো বলার পরে লোকটা বলছে যে ওখানে কোথায় দোকান, তো কিছু দোকান নেই। তখন তো এরা বলছে না, আমরা তো দোকানে ঢুকলাম, খাওয়া দাওয়া করলাম। তখন বলছে যে ওখানে কোনো দোকান নেই, ওখানে যেটা আছে বলছে একটা শুধু মানে টালির যে চাল, সেই চাল আর কিছু বেড়া দেওয়া একটা ঘর, জাস্ট এটুকু। সেই ঘরের না কোনো দরজা আছে, না কোনো জানলা আছে। তখন বলছে যে এটা কী, তাহলে আমরা তো ওখানে খেতে ঢুকলাম। তো তখন ওখানে একটা লোক বলছে, মানে ওখানে যারা যারা ছিল তাদের মধ্যে একটা লোক বলছে যে এইটা বহুদিন আগে এটা একটা খাওয়ার দোকান ছিল, সেখানে আর কি ভাতের খাওয়া দাওয়া হতো, ভাতের হোটেল মতো ছিল। কিন্তু ওই দোকানটা নাকি মানে একটা মানে ভদ্রলোক ছিলেন এবং তার ছেলে চালাতো, ভদ্রলোক আর একটা তার ছেলে চালাতো। এবং তারা কি করতো, তারা বিভিন্ন জায়গা থেকে মানে খুবই নিম্নমানের খাবার সার্ভ করতো। আর ওখানে আশেপাশে যারা ছিল, মানে আশেপাশে তো আরও দোকানদার থাকে, আরও অনেকে থাকে, প্রত্যেকের সাথে ওরা খুব দুর্ব্যবহার করতো। মানে যে বয়স্ক যে বাবাটা ছিল সে দুর্ব্যবহার করতো, আর প্রচুর আশেপাশের লোকের থেকে, মানে আশেপাশে যত দোকানদার বা ব্যবসায়ী ছিল তাদের থেকে প্রচুর টাকা ধার নিত, এবং কারোকে ওরা নাকি ধার শোধ করতো না। এবার আস্তে আস্তে সবাই ওদের থেকে নিজেদের যা যা বকেয়া টাকা আছে চাইতে থাকে, একটু স্বাভাবিক চাইবেই, কিন্তু ওরা কাউকে টাকা ফেরত দিত না। এইবারে এরকম করতে করতে সবার একদিন একটা রাগ হয়ে যায় যে তুমি দোকান চালাচ্ছ, প্রথম কথা তুমি দোকানে খুব নিম্নমানের খাবার বিক্রি করো, তারপরে যদি খাবারের কথা যদি ছেড়েও দেয়, তুমি সবার থেকে টাকা নিচ্ছ, বলছো যে আমার কাছে টাকা নেই, কিন্তু তোমার দোকান তো ভালোই চলে, তুমি কেন এভাবে আমাদের টাকা শোধ দাও না। এইরকম করে নাকি বলে
মানে ওখানকার আরও যারা যারা লোক ছিল তারা সবাই মিলে ঠিক করে যে দোকান বন্ধ করে দেওয়া হবে, এই যতদিন না আমাদের টাকা ফেরত দিচ্ছে আমরা এই দোকান খুলতে দেবো না। তো তখন নাকি, মানে এটা বহুদিন আগের কথা, তো লোকটা এমনই লোক ছিলেন যে তার আবার খুব রাগ হয়ে যায় যে তার দোকান যেহেতু খুলতে দেওয়া হচ্ছে না, তো সে নাকি রাতের অন্ধকারে ওখানকার যে কটা ব্যবসায়ী ছিল আশেপাশে প্রত্যেকের দোকানে নাকি সে আগুন ধরিয়ে দেয়। মানে ভাবুন একবার ঘটনাটা, সে নাকি দোকানে আগুন ধরিয়ে দেয়। তো দোকানে আগুন ধরানোর পরে এবার সবাই, মানে দেখুন দোকানে আগুন ধরিয়ে দিল, দোকান পুড়ে গেল, সেটা একরকম, কিন্তু এই রকম একটা বিষয় যে কেউ ইচ্ছাকৃতভাবে দোকানে আগুন লাগিয়ে দিল, এটা তো কেউ মানতে পারে না। এবং আরও যে বিষয়টা খুবই খারাপ বিষয় সেটা হচ্ছে যে উনি দোকানে তো আগুন লাগালেন, এবার উনি পরপর 3টে দোকানে আগুন ধরিয়ে দিয়েছিলেন ওই লোকটি। তো 3টে দোকানে যখন উনি আগুন ধরিয়ে দেন, তো থার্ড যে দোকানটা উনি আগুন ধরান সেখানে থেকে পালানোর সময় ওনাকে কিন্তু একজন ওই গ্রামেরই লোক দেখে ফেলে। এটা আমি বহু বছর আগেকার কথা বলছি। তো ওই লোকটা যেভাবে বলেছিল সেটা আর কি পৃথার বাবা শোনে, এবং পৃথা সেটাই আমাকে ইমেলে লিখেছে। তো সেই লোকটা দেখে ফেলেছিল যে এই লোকটাই সবার দোকানে তাহলে আগুন লাগিয়েছে। তো সবাই মিলে তো নিজের নিজের দোকানকে বাঁচানোর চেষ্টা করে, এবং তারপরে গ্রামের মধ্যে রটে যায় যে ওকে দেখা গেছে এরকমভাবে পালিয়ে যেতে। ফলে ওইখানেই, মানে ওই যে যেখানটা আর কি ওই বয়স্ক লোকটার দোকান ছিল, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওই লোকটা মানে 3টে বিয়ে করেছিল। এবার 3টে যে বিয়ে করেছিল সেই প্রথম বউ, তার 2টো বাচ্চা ছিল, সে কোনো একটা কারণে চলে যায়। তারপর সে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করার পরেও নাকি সেই বউও বেশি দিন এর সাথে থাকতে পারেনি, সেও চলে গেছিল। এই যে একটা ছেলের সাথে ছেলে ছিল ওর, সেটা ছিল তৃতীয় পক্ষের ছেলে। তো তৃতীয় পক্ষের বউ কোথায় চলে গেছিল না কি সেটা কেউ জানে না, বা এই ছেলে আর বাবাই মোটামুটি থাকতো। এবং তারা থাকতো কোথায়, তারা কিন্তু থাকতো ওদেরই ওই যে হোটেলটা ছিল ওর পিছনে একটা জায়গায় ওরা থাকতো ঘরে। যাই হোক, তো ওই যে বললাম যে ঘটনাটা তখন মানে ওই যে দেখে ফেলেছিল, তো তারা সবাই কথাটা রটে যায় যে এই আগুনটা লাগিয়েছে। তো তাদের প্রত্যেকের ক্ষোভ উগড়ে পড়ে খুব স্বাভাবিকভাবেই, যে এভাবে দোকান জ্বালিয়ে দিল, তার মধ্যে সবার থেকে টাকা ধার নিয়ে বসে আছে। তো এই করে মানে প্রচুর পরিমাণে তার সাথে ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, এবং তখন নাকি মানে একটা মানে গ্রামের মধ্যে বুঝতে পারছে বিশাল অশান্তির ব্যাপার সৃষ্টি হয়। এবং কেউ একজন নাকি তারপরে ওদের যে ওই দোকান বা ওই জায়গাটা ছিল সেখানে নাকি ওই লোকটাকে মারধর করে, এবং লোকটাকে মারধর করার ফলে লোকটার যেহেতু বয়সও হয়েছিল, তো লোকটা ওখানেই নাকি কিছুদিন পরে মারা যায় মারধর খাওয়ার পরে। এবং ওনার যে ছেলে ছিল সে তারপরে তাকে আর এখানে কোথাও দেখা যায়নি, মানে সেই ছেলে, এই ঘটনাটা ঘটেছে মানে যখন আর কি এই বিষয়টা পৃথার বাবার সাথে ঘটে তারও বেশ কয়েক বছর আগেকারই ঘটনাটা। তো সেই ছেলেকে আর তারপরে দেখা যায়নি। তো অনেকে বলে যে ওই ছেলেটা নাকি অন্য কোথাও চলে গেছে, আবার কেউ বলে নাকি ছেলেটা নেশা ভান করে মারা গেছে। তো এই ছেলেটার কি হয়েছে সেটা কেউ জানে না, বাট ওর যে ওই বয়স্ক বাবা ছিল সে কিন্তু মারা গেছিল। তো তারপরে ওর আত্মীয় স্বজন আর সেরকম কেউ কিছু ছিল না। আর ওর যারা বউ ছিল, মানে যে 3টে বিয়ে করেছিল, তারাও কিন্তু কখনো মানে সেভাবে এখানে এসে ওভাবে থাকতে পারেনি। মানে ওর যে দ্বিতীয় পক্ষের যে স্ত্রী ছিল সে নাকি এই দোকানটা এসে একবার ঘুগনি, আলুর চপ এসবের নাকি একটা দোকান দিয়েছিল, বাট কোনো একটা কারণে, সেটা কী কারণ উনি বলেনি, ওই দোকানটায় ওনার কোনো স্ত্রী হোক বা কেউ এসে ওখানে কেউ কিছু করতে পারে না, মানে 2 দিন হয়তো করে, 3 দিন দিন উঠে যেতে হয়। তো বলছে তারপর থেকে ওটা ওই অবস্থাতেই ওই জায়গাটায় পড়ে রয়েছে। আর ওই জমিটাও কিন্তু উনি ওনার নিজের ছিল, ওটা ওনাকে কেউ দান করেছিল, দানপত্র হিসেবে ছিল। তো সেটারও একটা আইনি জটিলতা রয়েছে। ফলে ওই জায়গাটা যে কাউকে বিক্রি করা যাবে বা কেউ ওই জায়গাটা ভোগ করছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু সবাই একটা শুনে অবাক হয় যে পৃথার বাবা এবং তার কালিগ ওখানে হোটেল দেখতে পেল কী করে। আর ওই যে আমি বলেছিলাম যে বাংলায় লেখা ছিল বা হিন্দিতে পাশে লেখা ছিল, ওই যে হোটেলটা ছিল সেটা ওনার যখন উনি তৃতীয় বিয়ে করে সেই সময়ে নাকি হোটেলটা করা হয়েছিল। আর ওনার তৃতীয় পক্ষের যে স্ত্রী ছিল সে নাকি বাঙালি ছিল, তো সেই জন্য ওখানে বাংলাতেও লেখা ছিল, মানে যাতে বাঙালি মানে একটু কোনো লোক আসতে পারে। আর ওই তৃতীয় পক্ষের স্ত্রীকে নিয়েই উনি হোটেলটা প্রথমে খুলেছিলেন, এবং সেখানে নাকি কিছু বাঙালি খাবার দাবারও পাওয়া যেত, ওনার স্ত্রী নাকি করতেন। তো পুরো বিষয়টা শুনে সবার তো খুবই অবাক লাগলো, এবং ওনাদের ঘাড়ে মাথায় মানে ওটা ভালোই আঘাত পেয়েছিল, মানে খুব মেজর কোনো অসুবিধে না হলেও
ওনারা কিন্তু মোটামুটি ভালোই ইনজিওর হয়েছিল। তো তারপরে তো ওনারা ওখানে কোম্পানিকে জানায়, তো হসপিটালে যায়, চেক আপ টেক আপ করে। তো বলছে যে ঘাড়ে যে জিনিসটা হয়েছিল, মানে ওভাবে ঘাড়টা যে ধরে এবারে বেঁকিয়ে দিচ্ছিল, বলছে যে ওনাদের দুজনেরই ঘাড় ঠিক হতে প্রায় 1 মাস সময় লেগেছিল, মানে ভালো মতোই চোট এসেছিল। তো যাই হোক, তো তারপরে কলকাতায় ফিরে ওনারা একটা জায়গায় যায়। তো সেখানে বলেছে যে আপনাদের উপরে মানে একটা মারাত্মক দুরাত্মার একটা প্রভাব পড়েছিল, এবং সেই দুরাত্মাটা এতটাই প্রভাবশালী দুরাত্মা ছিল যে মানে ওই রাতে ওই দুজনের কিন্তু প্রাণও চলে যেতে পারতো। যাই হোক, তো তারপরে ওনারা দুজনে দুটো তাবিজ নিয়েছিল, এবং ওই ঘটনার পরে প্রায়, যেটা পৃথা লিখেছে, যে 3 থেকে 4 মাস কিন্তু ওর বাবা না মানে অতটা মুখে প্রকাশ করতেন না, কিন্তু উনি একটু ট্রমাটাইজ ছিলেন। মানে অন্ধকার ঘরে উনি থাকতে পারতেন না, রাতের বেলা বেশি উনি মানে ঘরের বাইরে বেরোতে পছন্দ করতেন না। প্রায় 3-4 মাস ওনার এরকম একটা ফেজ ছিল, পুরো জিনিসটা কাটিয়ে উঠতে সময় লেগেছিল। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর প্লিজ যদি এখনও সাবস্ক্রাইব চ্যানেলটাকে না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর সকলের সাথে একটু শেয়ার করে দিন। এই যে ঘটনাগুলো আমরা এই চ্যানেলে বলি, আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।